আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জন্য আরেকটি ক্লাস। আমার এই ক্লাসে আবারও অভিনন্দন। এখন আমরা আলোচনা করতেছি কুমিল্লা বোর্ড 2023 কাজ ক্ষমতা শক্তি এখন চলছে। আর দৃশ্যকল্প 1। জনি 0.5 কেজি বরের একটি ডিল একটি ডিল 15 মিটার উপর থেকে ছেড়ে দিল। ডিলটি মাটিতে পড়ার পর জহির ওই ডিলটিকে উপরে ছড়ে দিল। জহির ডিলটিকে উপরে ছড়ে দিল জনির কাছে। ছড়ে দিল জনির কাছে। জনির কাছে পৌঁছানোর পর ডিলটির ব্যাগ শূন্য হয়ে গেল। জনির কাছে পৌঁছানোর পর ডিলটির ব্যাগ শূন্য হয়ে গেল। ব্যাগ শূন্য হয়ে গেল। এবং জনি ডিলটিকে ধরে ফেলল। এর আমাদের মানে উদ্দীপক। এখন এই যে উদ্দীপক থেকে আমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে। ডিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়েছে। ডিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা যে কাজ হয়েছে সম্পন্ন হয়েছে জহিরের ডিলটি জনির কাছে পাঠাতে। জহিরের ডিলটি জনির কাছে পাঠাতে সেই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে। কাজ সম্পন্ন হয়েছে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই হলো আমাদের
উদয় এই উদ্দীপকের দৃশ্যকল্প একের আলোকে যে সমস্যাটা সেইখান থেকে তোমাদের যে সমস্যাটা আসছে যে ডিলটি মাটিতে পড়তে অভিজ্ঞ বলদার যে কাজ সম্পন্ন হয়েছে, জহিরের ডিলটি জনের কাছে পাঠাতে সেই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে। গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে হবে। ডিলটা কিন্তু ছিল কত মিটার উপরে, 15 মিটার উপরে কিন্তু ডিলটা ছিল, তাই না? জিরো বড় হলো 0.5 কেজি বরের ডিল 15 মিটার উপরে ছিল। সেই 15 মিটার উপর থেকে কিন্তু ডিলটা ছেড়ে দিছে, তাই না? তো 15 মিটার উপরে ডিল একটা যে অভিকর্ষ বলে প্রভাবে সেখানে যে কাজ, সেখানে কাজটা কি? 15 মিটার উপরে অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের প্রভাবে সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজটা কি হবে? F into S, F into H, তাইলে এটা অভিকর্ষ বলের কাজ। এই কাজটা কিসের কাজ? অভিকর্ষ বলের কাজ। অভিকর্ষ বলের কি? mg, মানে ওজন। অভিকর্ষ বলটা কি? আসলে ওজন। কোন বস্তুকে যে বলে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, সেই বলটা হলো তোমার অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলটা কিন্তু ওজন, মানে mg, আর উচ্চতা হলো h, তাই না? তাইলে m হলো 0.5 কেজি, g হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর উচ্চতা হলো 15 মিটার। তাহলে কত হয়েছে? হিসাব করলে আসবে 73.5 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 73.5 জুল। অভিকর্ষ বলের প্রভাবের সম্পন্ন কাজ, অভিকর্ষ বলের প্রভাবের সম্পন্ন কাজ। তারা বলছে যে অভিকর্ষ বলের প্রভাবের সম্পন্ন যে কাজ সম্পন্ন হয়েছে জহিরের ডিলটি জনের কাছে পাঠাতে, সেই কাজ সম্পন্ন হয়েছে, সেটা আমাদের ব্যাখ্যা করতে। যেমন নাকি ডিলটা উপর থেকে ছেড়ে দিল জহির, এখানে ছিল জনি, আর এখানে হলো জহির, তাই না? জহির ডিলটাকে জনের কাছে কিন্তু পাঠাইলো। পাঠাইতে যে ব্যাগটা ছিল, সেই ব্যাগটা কিন্তু আমাদের কাছে নাই। 15 মিটার উপরে 0.5 কেজি যে ডিলটা ছিল, অভিকর্ষ বলের প্রভাবে সেই কাজটা কিন্তু 74.5 জুল হয়ে গেল, তাই না? তো এখন বলতে হবে যে জহির যদি আবার সেই ডিলটা জনের কাছে পাঠায়, এবং পাঠানোর সময় কিন্তু তার ব্যাগটা ছিল শূন্য, এবং জনি কিন্তু জহিরের পাঠানোর ডিলটা ধরে ফেলছে, তা সেখানে কত ব্যাগে এনে শক্তি রূপান্তর হয়েছে, তাই না? কত ব্যাগে জহির জনের কাছে ডিলটা পাঠাচ্ছে, সেটা যদি আমরা জানতে পারি তাহলে সুবিধা, তাই না? আবার জহিরের ক্ষেত্রে বি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার মাইনাস 2jh। উপর দিকে যখন নাকি কোনো বস্তু নিক্ষেপ করবে তখন ব্যাগ হবে মাইনাসের সূত্র নিতে হবে। আবার উপর থেকে যখন কোনো বস্তু পড়ে তখন সেক্ষেত্রে কিন্তু প্লাসের, তাই না? তো সেক্ষেত্রে যখন জনি ব্যাগ জিরো হয়ে গেছে, তখন কিন্তু জনি ডিলটা ধরতে পারছে, তাই সেখানে কিন্তু উল্লেখ আছে ডিলটার ব্যাগ যখন শূন্য হয়ে গেছে, সে কিন্তু ডিলটা এখানে ছাড়ছে, তাই না? পাঠাইছে, পাঠানোর পরে ব্যাগটা শূন্য হয়েছে, শূন্য হওয়ার পরে কিন্তু জনি ডিলটা ধরতে পারছে। সেক্ষেত্রে ব্যাগ আমরা শেষ ব্যাগ জিরো ধরবো, শেষ ব্যাগ 0 মিটার পার সেকেন্ড। আর উচ্চতা কিন্তু আমাদের হইল 15 মিটার, উচ্চতা 15 মিটার, g = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা ইউ স্কোয়ার মানে ইউ হইলে আদিবেগ, ডিলের আদিবেগ -2 × 9.8 × 15,
294 ইউ স্কয়ার সমান 294। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেখানে কিন্তু আমাদের আমি ডিলের শেষব্যাক জন্য কি শূন্য হয়ে গেছে, তখন জনি ডিলটা ধরতে পারছে। সেক্ষেত্রে জহির জন ডিলটা নিক্ষেপ করলো, তো জহিরের আদি বেগটা কত ছিল সেটা আমরা হিসাব করে ফেলেছি। তো আদি বেগটা আমরা জানতে পারি, তার গতিশক্তির কত আমরা হিসাব করতে পারবো। জনি যে ডিলটা জহির যে ডিলটা জনির কাছে নিক্ষেপ করছিল, ওইটা মানে গতিশক্তি কত, তাই না? সুতরাং জহিরের ডিলের গতিশক্তি, ডিলের হাফ এম ইউ স্কোয়ার, এম হইল 0.5 কেজি, তাই না? ইউ স্কোয়ার 294 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখন হিসাব করব। (73.5 জুল বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বলে গেলাম। আমরা লক্ষ্য করলাম যে জহির এই গতিশক্তিতে কিন্তু বলটা পাঠাতে পারছে। অর্থাৎ এটাই বোঝা গেল যে অভিকর্ষ বলের প্রভাবে সম্পন্ন যে কাজটা ছিল, এটা ছিল 73.5 জুল, হ্যাঁ, 15 মিটার উপরে অভিকর্ষ বলের প্রভাবে যে কাজটা, এটা ছিল কি অভিকর্ষ বলের প্রভাবে সম্পন্ন কাজ। এই যে এমজি হলো অভিকর্ষ বল, এই ছিল উচ্চতা, সেখানে আমরা 73.5 জুল অভিকর্ষ বলের প্রভাবে সম্পন্ন কাজ। আর এইদিকে জহিরের যে ডিলটা জনির কাছে পাঠাইছিল, এটা গতিশক্তির কাজ। এটা কিসের কাজ? গতিশক্তির কাজ। সুতরাং আমরা বলতে পারি জনির কাছে পাঠাতে সম্পন্ন কাজ জনির কাছে ডিল পাঠাতে সম্পন্ন কাজ সমান অভিকর্ষ ডিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা, অভিকর্ষ বল দ্বারা সম্পূর্ণ কাজ, তাই না? দুটাই সমান হয়ে গেল। গতিশক্তির কাজ, ডিলজন জহির পাঠায় তখন তার কাজ হলো গতিশক্তির কাজ। আর বলটা যখন 15 মিটার উপর থেকে ছুঁড়ে ফেলে দিল, সে হলো অভিকর্ষ বলের প্রভাবের কাজ। দুই কাজ কিন্তু এখানে সমান, ঠিক আছে? 73.5 জুল 73.5 জুল আমরা পাইছি। পরের প্রশ্ন, দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 বলছে 5 কেজি বড় একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করা হলো।
10 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে হলো। এই হলো আমাদের দেশগল্প 2। প্রশ্ন, দেশগল্প 2 এর বস্তুটি নিক্ষেপের কতক্ষণ পর ভূমিতে ফিরে আসে? দুইয়ের বস্তুটি নিক্ষেপের কতক্ষণ পর ভূমিতে ফিরে আসবে? ভূমিতে ফিরে আসবে নির্ণয় করো। এখানে কি বলছে, ফার্স্ট বড় একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরে দিয়ে কিন্তু নিক্ষেপ করা হলো, তাই না? বস্তুটি নিক্ষেপ কতক্ষণ পর ভূমিতে ফিরে আসবে, এটা আমাদের হিসাব করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হয়, উপরের দিকে নিক্ষেপ যত কিছু হোক, যত বড় হোক, এটা এক সময় তার ব্যাগটা শূন্য হয়ে যাবে। শেষ ব্যাগটা তার আদি বেগ কিন্তু হইল বস্তুর আদি বেগ ইউ সমান 10 মিটার পার সেকেন্ড। বর এম সমান 5 কেজি, তাই না? ভূমিতে ফিরে আসার আমরা যখন বস্তুর উপরে দিকে নিক্ষেপ করা হয়, যখন উপরে উঠে এটা আমরা বলি উত্থান, তাই না? যখন পরে তখন আমরা পতন। এই যে উত্থান কাল আর পতন কাল কিন্তু এখানে সমান। মনে করো উপরে উঠতে লাগে 5 সেকেন্ড, নিচে নামতে লাগবে 5 সেকেন্ড। উপরে যদি বস্তুটা উঠতে লাগে 3 সেকেন্ড, নিচে নামতে লাগবে 3 সেকেন্ড। উত্থান সময় এবং পতন সময় কিন্তু সমান। তো আমরা এটা জানি যে মনে করি টি সময় পরে বস্তুরা ভূমিতে ফিরে আসবে, তবে যাওয়ার সময় উপরে ওঠার সময়, ভূমিতে ফিরে আসার সময় সর্বোচ্চ উচ্চতা আমি মনে করি উঠতে টি সময় লাগে। ধরি বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে টি সময় লাগে, মানে টি সেকেন্ড, সময় লাগে। এবং সর্বোচ্চ উচ্চতায় বস্তু যখন উঠে তার শেষ বেগ কিন্তু জেনে উচ্চতায় বস্তুর শেষ বেগ বি সমান 0 মিটার পার সেকেন্ড। এটা আমরা জানি, যে বস্তু হোক এটা যখন উপরে দিকে নিক্ষেপ করা হয় তার শেষ বেগ কিন্তু 0 হয়ে যায়, আর আদি বেগ কিন্তু আমাদের 10 মিটার পার সেকেন্ড। আমরা পাই সর্বোচ্চ উচ্চতায় b = u - gt, তাই না? যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছে তার একটা শেষ বেগ থাকবে, শেষ বেগ কিন্তু 0 হবে, তাই না? আদি বেগ কিন্তু 10 আমরা ধরবো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 না, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ আমরা 0 ধরবো। আদি বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড।
9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু হলো টাইম। তা আমরা কি বলতে পারি, দুই দিকে তোমার চিহ্ন বাদ যাবে। টি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 ভাগ 9.8। সর্বোচ্চ উচ্চতায় বস্তু শেষ বেগ 0 এবং সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমি তো মনে করলাম যে টি সেকেন্ড সময় লাগে, টি সেকেন্ড সময় লাগে। আমরা সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হলো 0, শেষ বেগ 0, আর আগে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি আমরা এইসব করছি টি ইজ ইকুয়াল টু 0.20408163 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বস্তুটা ই সর্বোচ্চ উচ্চতা উঠতে 1 এত সেকেন্ড সময় লাগে। সর্বোচ্চ উচ্চতা উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে অর্থাৎ যে উচ্চতায় তার শেষ বেগ 0 হয়ে যাবে, সেই উচ্চতা উঠতে তার সময় লাগবে মাত্র 1 এত সেকেন্ড, মানে উত্থান সময়, তাই না? সুতরাং বস্তুটি উঠতে সময় 1.020408 সেকেন্ড সর্বোচ্চ উচ্চতায়, তাই না? সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগবে এত। তাহলে নামতেও তো আবার এই সমান, এগুলো উত্থান সময়, তো পতনের সময় এত সেকেন্ড হই, তাই দুই দ্বারা আমরা গুণ দেই, তাইলে উঠতে এবং নামতে, ভূমিতে ফিরে আসতে সময় এটা বেড়ে যাবে। দুই দ্বারা গুণ দিলে চলবে, তাই না? এটা আমরা হিসাব করেছি বস্তুটা কত উচ্চতায় কত সেকেন্ডের মধ্যে মানে বস্তুটা সর্বোচ্চ উচ্চতা উঠবে আর নামতে সময় লাগবে। সুতরাং ভূমিতে ফিরে আসতে মোট সময় 2 এটা হলো উত্থান সময়, পতনের সময়, দুই দ্বারা মান গুণ করতে হবে। 0.20408116 সেকেন্ড, তার মানে দুই দ্বারা মান গুণ দিলে চলবে। বুঝছো আশা করে? 2.0408163127 সেকেন্ড। এত সেকেন্ড পরে ভূমিতে বস্তুটা ফিরে আসবে, মানে ওঠার উপরের দিকে ওঠার সময় হলো এত সেকেন্ড, তাই না? আমি বলছি সর্বোচ্চ উচ্চতায় কত সেকেন্ড পরে এটা সর্বোচ্চ উচ্চতা উঠতে পারবে, আমার ধরছি টি, তাই না? এই টি সেকেন্ড, টি মানে আমার পাশে 1 এত, অর্থাৎ বোঝা গেল সর্বোচ্চ উচ্চতা উঠতে এত সেকেন্ড তার সময় লাগতেছে, কিন্তু নামতেও আবার এত সেকেন্ড সময় লাগবো, এই জন্য দুইটা মান গুণ হবে। এটা হলো উত্থান সময়, এটা কি উত্থান সময়। আর পতনের সময় যদি বের করতে চাই, দুইটা সমান সমান হবে, দুইটার গুণ দিলে চলবে অথবা যোগ করলে চলবে। ওকে, এ হলো ভূমিতে ফিরে আসতে বস্তুটা উপরে উঠা, 5 কেজি বরের বস্তুটা উপরে উঠা এবং নামা মোট সময় হলো এত সেকেন্ড। আশা করি বুঝতে পারছো? অর্থাৎ ভূমিতে ফিরে আসতে মোট সময় হলো এত সেকেন্ড। পরের প্রশ্ন,
স্থিতিস্থাপক সীমা কাকে বলে? বলে মনে করা এখানে একটা তার মানে 10 কেজি বড় একটা তার আছে, হ্যাঁ, তারটা এখানে ঝোলানো আছে। তার যে টেম্পার 10 কেজি পর্যন্ত এটা হতে পারে। 10 কেজি মানে কি 9.8 ধরো গুণ করলে 98 নিউটন, 98 নিউটন পর্যন্ত তারটা এটা মানে সহ্য করতে পারে। 11 কেজি যদি দেওয়া হয় এটা তারটা ছিঁড়ে যাবে। 12 কেজি 15 কেজি দিলে অর্থাৎ 10 কেজি পরে দিলে 10 কেজি পরে 11 12 মানে বেশি দিলে এটা ছিঁড়ে যাবে। এটাই হলো তার সীমা। এই সীমা হলো তার স্থিতিস্থাপক সীমা, যে সীমা পর্যন্ত বস্তু স্থিতিস্থাপক থাকে। ঠিক আছে, যে পরিমাণ বল পর্যন্ত, যে পরিমাণ বল বা যে পরিমাণ ওজন পর্যন্ত একটা বস্তু স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে আসতে পারে, পূর্বাবস্থায় ফিরে আসতে পারে, সেই সীমাটা হইল স্থিতিস্থাপক সীমা। যে বল বা ওজন পর্যন্ত, যে পরিমাণ বল বা ওজন পর্যন্ত একটি বস্তু স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ বস্তু পূর্বাবস্থায় ফিরে আসতে পারে, সেই সীমাটা হইল স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট বলের পরে বা ওজনের পরে এর উপরে যদি দেওয়া হয় তো এটা কিন্তু এটা সহ্য করতে পারে না, পুরো অবস্থায় ফিরে আসতে পারে না। তার মানে এটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে যদি যায় এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে পড়ে না। বা তো মনে করো এটা এই যে তারটা এটা 10 কেজি পর্যন্ত এটা সইতে পারে, এটা হলো তার স্থিতিস্থাপক সীমা। 10 কেজি পরে উপরে যদি দেওয়া হয় এটা ছিঁড়ে যাবে, তাই এটা সীমার মধ্যে পড়ে না। ওকে, পরের প্রশ্ন, নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ব্যাখ্যা করো। বিক্রিয়া একটি নিউক্লিয়ার যে বিক্রিয়াটা আমরা লক্ষ্য করি যে ইউরেনিয়াম 235 এটাকে যখন একটা নিউটন মানে কণিকা দ্বারা আঘাত করা হয় তখন আমরা লক্ষ্য করি যে দুটি ছোট ছোট নিউক্লিয়াস আর হইল দুটি ছোট ছোট নিউক্লিয়ার বিশিষ্ট দুটি পরমাণু বের হয় এবং আরো 3টা নিউটন কণিকা উৎপন্ন হচ্ছে। এই যে প্রক্রিয়া এটা বারবার বারবার চলতে থাকে। ছোট নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু এবং 3টা থেকে একটা থেকে হয়েছে 3টা থেকে হবে 9টা থেকে হবে 27টা, এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলতে থাকে এবং এই প্রক্রিয়াটা হলো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এই জন্য এটাকে আমরা বলি নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। এটা একটা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া, কারণ এই বাড়ি মৌল হইলো তোমার ইউরেনিয়াম, যে ইউরেনিয়াম বাড়ি মৌল 92 পারমাণবিক সংখ্যা 235 হলো পারমাণবিক ভর বিশিষ্ট যে বাড়ি ইউরেনিয়ামকে যদি একটি নিউটন কণিকা দ্বারা আঘাত করা হয় তখন দেখা গেছে যে 3টি নিউটন মানে কণিকা উৎপন্ন হচ্ছে। পাশাপাশি দুটি ছোট নিউক্লিয়াস বিশিষ্ট দুটি পরমাণু যেমন ক্রোমিয়াম এবং বেরিয়াম মানে উৎপন্ন হচ্ছে। এই প্রক্রিয়া বারবার বারবার চলতে থাকে। তা এই যে দুইটা ছোট নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণু এবং কণিকা, একটা থেকে এখানে কণিকা কটা পাওয়া গেছে 3টা থেকে পাওয়া যাবে কটা 9টা থেকে পাওয়া যাবে কটা 27টা। এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলতে থাকবে। অর্থাৎ আমরা বলতে থাকি নিউক্লিয়ার চেইন বিক্রিয়া একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কারণ একটা নিউটন কণিকার আঘাতে একটি ভারী ইউরেনিয়াম থেকে দুটি ভিন্ন ছোট নিউক্লিয়াস বিশিষ্ট দুটি পরমাণু পাওয়া যায় এবং 3টি নিউটন কণিকা পাওয়া যায়। এই প্রক্রিয়া বারবার বারবার চলতে থাকে। যেমন একটি নিউটন কণিকা থেকে আমরা পাইছি কত 3টা নিউট্রন, 3টা থেকে পাওয়া যাবে কটা 9টা থেকে 27টা থেকে 81টা। এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলতেই থাকবে।
এবং বড় বিস্ফোরণ হয়। এই নিউক্লিয়ার চেইন বিক্রিয়া, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।